অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাড়িতে করবার জন্য। সেই সাবজেক্ট ওয়াইজ যে টাস্কগুলো আছে, আজকে আমরা বাংলা এবং ইংরেজি ফার্স্ট পার্টে যেটা দেওয়া রয়েছে অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, তার বাংলা এবং ইংরেজি যে প্রশ্নগুলো আছে সেগুলো কী করে সমাধান করতে হবে সেগুলো আমরা জেনে নেব। প্রথম প্রশ্ন আছে, সেইটি সবার চেয়ে শ্রেয়। কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? প্রথমে আমাদের জানতে হবে যে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। আমরা যেহেতু বইটা পড়েছি সেহেতু আমরা জানি এই লাইনটা নেওয়া হয়েছে বোঝাপড়া কবিতা থেকে, এবং সেই লাইনটা হচ্ছে এইটা, সেইটি সবার চেয়ে শ্রেয়। বোঝাপড়া কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যে কোনো প্রশ্নই থাক, আমাদের কিন্তু উত্তর লিখতে গেলে প্রথমে কোন কবিতা এবং কবিকে সেটা আমাদের লিখতে হবে। গল্পের ক্ষেত্রে গল্প লেখককে এবং গল্পর নাম কি সেটাও আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব যে প্রশ্নোদ্ধৃত লাইনটি বোঝাপড়া কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে নেওয়া। এরপর সেইটি সবার চেয়ে শ্রেয়, এখানে জানতে চেয়েছে যে সবার চেয়ে শ্রেয় কি, তাই তো? দেখো এই স্ট্যাঞ্জাটা পড়লেই বুঝবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। তার মানে অনেক ঝঞ্ঝা অর্থাৎ হচ্ছে বাধা বিঘ্ন কাটিয়ে যখন আমরা সুখের মুখ দেখি তখন আমরা মনে করি যে এই সুখ চিরকালীন, কিন্তু প্রকৃতপক্ষে সেই সুখ চিরকালীন হয় না। দেখো কি বলেছে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। হঠাৎ আমাদের সম্বিত ফেরে, আমাদের জ্ঞান ফেরে, আমাদের হুঁশ ফেরে, এবং আমরা বুঝতে পারি যে এই সুখ বেশিক্ষণে স্থায়ী নয়, এরপরেই কিন্তু দুঃখ আসবে। দেখো এই যে কথাটা বলেছে এই লাইনটার মাধ্যমে তাই বোঝা যাচ্ছে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? অর্থাৎ কবি মেনেই নিয়েছেন যে সুখও থাকবে, দুঃখ থাকবে, বাধা বিপত্তি সব রকম জিনিসই থাকবে, এরই নাম হলো জীবন। কিন্তু কবির কি মনে হয়েছে, তার জন্য সবাইকার সঙ্গে মনোমালিন্য করে লাভ নেই, ভেসে থাকতে পারো যদি সেইটাই সবার চেয়ে শ্রেয়। ভেসে থাকতে পারো বলতে কি বোঝাচ্ছে? ভেসে থাকতে পারো বলতে বোঝাচ্ছে যদি এই বাধা বিপত্তিকে মানিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলেই হচ্ছে সেটাই শ্রেয়। তাহলে এবারে আমরা বুঝে গেলাম যে কি সেন্সে এই লাইনটা এসছে। এবারে আমরা উত্তরটা লিখব। উত্তরটা লেখার ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিলাম আমরা লিখব কোন কবির কোন কবিতা থেকে নেওয়া। যেমন ধরো আমরা তাহলে এটা কি লিখব, উদ্ধৃত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া থেকে নেওয়া। বোঝাপড়াটা সিঙ্গেল কোটেশনে রাখবে। এরপর দেখো বলেছে যে কবির মতে সবার চেয়ে শ্রেয় কি। আমরা জানতে পারলাম যে কবির মতে সবার চেয়ে শ্রেয় কি, যে গা ভাসিয়ে রাখা, অর্থাৎ বাধা বিপত্তি যাই আসুক আমাদের সেইগুলোকে সামনে থেকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে। এই যে বলেছে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, তাহলে এইটা এবারে আমি গুছিয়ে লিখবো। কি লিখবো তাহলে? লিখবো হচ্ছে কবির মতে সবচেয়ে শ্রেয় ভেসে থাকা। ভেসে থাকাটা কোটেশনে রাখবে। আমাদের জীবন সুখ দুঃখের এক মেলবন্ধনে তৈরি। জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, সুখ দুঃখ নিয়েই আমাদের এই জীবন। তাই জীবনে যদি দুঃখ আসে তখন আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের সেই অবস্থায় সেই বিপদ
বাধার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে, অর্থাৎ কোনো অবস্থাতেই আমরা জীবনের হাল ছাড়ব না। এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, দেখো, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? তাহলে এটাও আমাদের আগে জানতে হবে কোন গল্প থেকে নেওয়া। আমরা জানি এটা নেওয়া হয়েছে অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে। দেখো এখানে লাইনেই তোমরা দেখতে পাবে তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, ঠিক এই লাইনটা দেওয়া রয়েছে। কোন বিষয়? আমরা জানি এই গল্পে মুর সেনাপতি এবং আরব সেনাপতির হচ্ছে মূল চরিত্র। মুর সেনাপতি ভুলবশত আরব সেনাপতির যে ছাউনি রয়েছে, সেনা ছাউনি, সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি তার ক্ষুধা পিপাসা নিবৃত্ত করবার জন্য আরব সেনাপতি তাকে যথাসাধ্য সাহায্য করেছিলেন। কিন্তু তাদের দুজনকার মধ্যে কথোপকথন চলাকালীন আরব সেনাপতি জানতে পেরেছিল যে মুর সেনাপতি কোনোভাবে তার পিতার হত্যার সঙ্গে জড়িত। কিন্তু আরব সেনাপতি এই কথা জানতে পেরেও মুর সেনাপতিকে কিন্তু হত্যা করতে অগ্রসর হয়নি। সে কি করেছে? সে তাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে এবং সেই সময়ের মধ্যে তাকে বলেছে, যেহেতু অতিথি হিসাবে এসছে মুর সেনাপতি তার কাছে, সেহেতু তাকে হত্যা করবার কথা সে চিন্তাই করতে পারে না। এটাই হচ্ছে আরব জাতির একটা প্রধান বৈশিষ্ট্য। অতিথিকে তারা দেবতা জ্ঞানে পুজো করে, কিন্তু সেই অতিথি তার পিতার হত্যাকারী হলেও সে কিন্তু তাকে হত্যা করতে অগ্রসর হয়নি, বরঞ্চ তাকে কিছুটা সময় দিয়েছে, তাকে যথাসম্ভব আতিথেয়তা তার প্রতি প্রদর্শন করেছে এবং পরে তাকে বলেছে যে সকালবেলা তাকে তার সেনা শিবিরে চলে যেতে। দেখো এখানে সেই লাইনটাই রয়েছে, অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে, আমিও সেই সময় আপনার সহিত সাক্ষাৎ করিবে এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। তাহলে কোন বিষয়ে আনুকূল্য করিবে বলে বোঝা গেছে? যাতে মুর সেনাপতি ভালোভাবে, সঠিকভাবে এবং নিরাপদে তার নিজের সেনা ছাউনিতে ফিরে যেতে পারেন, সেই বিষয়ে ব্যবস্থা করে আনুকূল্য করবে বলে জানিয়েছে আরব সেনাপতি। তাহলে আমরা এখানে প্রশ্নের উত্তরটা এবার লিখব। বিষয়বস্তুটা বুঝে নিলাম, উত্তরটা হবে এরকম। দেখো প্রথমে লাইনটা দেখে নাও, কি লাইন ছিল? তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করব। তাহলে এখানে আমরা লিখব প্রথমে উদ্ধৃত লাইনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া। এর পরের প্রশ্ন, বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? খুব শর্টে আমরা লিখতে পারি, বক্তা কে এখানে প্রথমে জানতে হবে। বক্তা হচ্ছে আরব সেনাপতি, যে আরবের মানে আরবীয় যে চিন্তাধারা, নীতি, সেগুলোকে সে ত্যাগ করতে পারেনি, আতিথেয়তার নীতিকে সে ত্যাগ করতে পারেনি। তাহলে এরপরে আমরা কি লিখবো? এই প্রশ্নের উত্তরটা সেকেন্ড পার্টে লিখবো, বক্তা আরব সেনাপতি মুর সেনাপতি যাতে নির্বিঘ্নে তার শিবিরে পৌঁছে যেতে পারে সে ব্যাপারে আনুকূল্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এটাকে তোমরা আরো বড় করে লিখতে পারো, সেই প্রতিশ্রুতি পালনের জন্য এই লাইনটাও লিখতে পারো, সেই প্রতিশ্রুতি পালনের জন্য
সে এক দ্রুতগামী তেজস্বী ঘোড়ারও ব্যবস্থা করেছিল তার যাতায়াতের উদ্দেশ্যে। এই লাইনটাও জুড়ে দিতে পারো। তাহলে এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার দেখো, খুব শর্টে বললাম, এটা অনেক বড় আছে কিন্তু একটুখানি শর্টেই বললাম। এরপরে দেখো, এই রইল তোদের পিকনিক, আমি চললাম। বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি, এইটা প্রথমে জানতে হবে আমাদের কোন গল্প থেকে নেওয়া হয়েছে। বারবার বলছি, প্রশ্নের উত্তর যখনই লিখবো প্রথমে কোন গল্প এবং বা কোন কবিতা এবং কবি বা গদ্যকার লেখক কে সেটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। 3 নম্বর প্রশ্নের উত্তর জন্য আমাদের চলে যেতে হবে বনভোজনের ব্যাপার, এই যে গল্পটা আছে সেখানে। দেখো লাইনটা এইখানটাতে আছে, এই রইল তোদের পিকনিক, আমি চললাম। এটা কোন পরিস্থিতিতে হয়েছিল প্রথমে সেটা বুঝতে হবে। আমরা দেখেছিলাম যে এই পিকনিকের আলোচনা করবার সময় বিভিন্ন ধরনের বড় বড় ভালো ভালো খাবারের আমরা আলোচনা এই গল্পতে পেয়েছি। দারুণ মুখরোচক খাবারের সাথে সাথে দারুণ উপাদেয় খাবার, সব কিছুরই আমরা আলোচনা শুনেছি। কিন্তু দেখো, ক্যাবলা একটা সময় এইসব আলোচনা করবার সময় হঠাৎ ক্যাবলা বলে দিল যে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া। এই যে কথা, কুঁদরুর তরকারি এবং ঠেকুয়া, সেটা এই আলোচনার সঙ্গে সঙ্গত নয়। কারণ এখানে যে আলোচনা হচ্ছিল সেখানে পিকনিকে যে খাবার দাবার নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে সাথে এটা একদম মানানসই নয়। কারণ পিকনিকে সাধারণত অনেক ভালো ভালো খাবার, সেইগুলোকে আমরা খাই। তো এখানে হট করে ক্যাবলা যে এটা কথা বলে দিল যে কুঁদরুর তরকারি আর ঠেকুয়া, এটা শুনে কিন্তু টেনিদা এই কথাটা শুনে একদম থেমে থাকতে পারেনি, তিনি লাফিয়ে উঠেছিলেন। দেখো টেনিদা তিরিং করে লাফিয়ে উঠলো। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগে, এসব অনেক কিছু তিনি কথা বলেছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এই কথাতে তিনি রেগে গিয়েছিলেন এবং রেগে গিয়েই তিনি বলেছিলেন যে এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তাহলে এখানে দেখো, এই প্রশ্নের উত্তরটা লেখার সময় তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব উদ্ধৃতিটি বনভোজনের, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপারটা কোটেশনে রাখবে নামক গল্প থেকে নেওয়া। কে করেছে উদ্ধৃতিটি? টেনিদা করেছে, তাই তো? এবারে তার পরের লাইনে কি লিখব? তার পরের লাইনে লিখব বক্তা হলেন টেনিদা, নানা রকম উপাদেয় মুখরোচক খাবার বাদ দিয়ে ক্যাবলা যখন পিকনিকে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খাবার কথা বলেছিল, তখন টেনিদা অত্যন্ত রেগে গিয়েছিলেন এবং তিনি রেগে গিয়ে এই উদ্ধৃতিটি করেছিলেন। এইটুকু লিখলেই হবে, অনেকে অনেক বড়ও লিখতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে, মেন বক্তব্য হচ্ছে এটাই। তাহলে এটার উত্তরটাও হয়ে গেল। এর পরের প্রশ্নতে চলে আসছি। এর পরের প্রশ্ন আছে, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? তাহলে আমাদের প্রথমে জানতে হবে এটা কোথা থেকে নেওয়া। দেখো এটা নেওয়া হয়েছে পরবাসী নামক একটা কবিতা থেকে। সেই কবিতাটা কে লিখেছেন? বিষ্ণুদেব। তাহলে প্রথমে যাই প্রশ্ন থাক, আমরা কি লিখব? বিষ্ণু দে রচিত পরবাসী কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। পরবাসীটা কোটেশনে রাখবে। প্রথমে এটা লিখে দিলাম। এরপর বলেছে, প্রশ্নটা যেটা বলেছে, প্রশ্নতে বলেছে যে পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। দেখো, পরবাসী কবিতার যে সারবস্তু, সেটা যদি তোমরা ভালো করে একটু কবিতাটা পড়ো তাহলে বুঝতে পারবে যে মানুষ নিজের লোভ, লালসা, এই সব কিছুর সমন্বয়ে নিজের একটা চরিত্র গড়ে তুলেছে এবং সেই চরিত্রের বশে সে কি করে? সে প্রতিনিয়ত প্রকৃতিকে দারুণভাবে রুষ্ট করছে।
সেই রুষ্ট করা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ জঙ্গল নিধন করছে, গাছপালা শেষ করছে এবং গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে নষ্ট করছে। সে মনে করছে এই সৌন্দর্য নষ্ট করে সে নিজের সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু সে খুব ভুল কাজ করছে। কারণ সমস্ত কিছু ধ্বংস করে, প্রকৃতিকে নষ্ট করে কখনোই কিন্তু কেউ কোনোদিনও এই জগৎ সংসারে তার কীর্তি চিরকালের জন্য প্রতিষ্ঠিত করতে পারে না। প্রকৃতিকে ধ্বংস করার সাথে সাথে সে প্রকৃতপক্ষে নিজেকে শেষ করছে। এই নিজেকে শেষ করার যন্ত্রণায় এই পরবাসী কবিতায় ফুটে উঠেছে। পরবাসী বলতে যারা বাইরে থেকে এসে পরবাসী, তাহলে অর্থাৎ নিজের দেশে আজকে সে পরবাসী হয়ে পড়েছে। দেখো, তার জন্য পরবাসী বলতে মানে যেন বাইরের দেশের সে কেউ। এখানে দেখো প্রশ্নটাতে দেখো, প্রশ্নটা সেরকমই করেছে, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? নিজ বাসভূমি গড়ার তো দরকারই ছিল না। সে প্রকৃতপক্ষে আজকে সেই বাসভূমিকে নিশ্চিহ্ন করে ফেলছে বলেই আজকে তাকে আবার নতুন করে চিন্তা করতে হচ্ছে যে কিভাবে কবে। কবি চিন্তা করছেন, সে কিন্তু এখনো বুঝতে পারছে না, মানুষ কিন্তু এখনো বুঝতে পারছে না। কবি চিন্তা করছেন যে পরবাসী অর্থাৎ মানুষ কিভাবে কবে আবার নিজের বাসভূমি গড়ে তুলবে। এই হচ্ছে কবিতাটার মূল বিষয়বস্তু। তাহলে এই যে প্রশ্নটা, এর উত্তরটা লেখার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা তাহলে লিখতে পারি এরকম, পরবাসী কবিতায় আমরা দেখতে পাই কবি সভ্যতার এই অবনমনের জন্য, মানব সভ্যতার এই অবনমনের জন্য মানুষকেই তিনি দায়ী করেছেন। এই কবিতায় আমরা দেখতে পাই মানুষ কিভাবে নিজের লোভ লালসার বশবর্তী হয়ে প্রকৃতিকে ধ্বংস করছে, গাছপালা ধ্বংস করছে এবং এই ধ্বংস যে তাকে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সে কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে না। কবি তার দার্শনিক সুলভ দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পেরেছেন যে এই ধ্বংসলীলা যা কিনা মানুষ করছে তা কিন্তু তার সভ্যতার কীর্তি পতাকাকেই একদিন ধূলিসাৎ করবে। তাই কবি মানব জাতিকে সতর্ক করেছেন যে তারা যেন এই সব জিনিস থেকে বিরত হয়, এই ধ্বংসলীলা থেকে তারা যেন বিরত হয়। তবেই সে তার নিজের প্রকৃতিকে বাঁচাতে পারবে এবং সেই প্রকৃতির ছায়া শীতলতায় সে তার নিজের বাসভূমিকে গড়ে তুলতে পারবে এবং তবেই পরবাসী আবার তার নিজের পরবাসী অর্থাৎ মানুষ সে কিন্তু আবার নিজের জায়গায় নিজের বাসভূমি প্রতিষ্ঠিত করতে পারবে। এই সব কথা চিন্তা করতে গিয়ে কবির মনে উদ্ধৃত প্রশ্নটি জেগেছে। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর, তোমরা এইভাবে লিখবে। এরপর দেখো পরের প্রশ্ন, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক বস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল। লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও।
কোন পরিস্থিতি সেটা বিবরণ দিতে বলছে। তাহলে আগে প্রথমে জানতে হবে আমাদের এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি টেক্সটটাতে, এটা থেকে নেওয়া হয়েছে। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক বস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন জাগিয়ে দিল। পরিস্থিতিটা কীরকম ছিল প্রথমে জানতে হবে যে কে লিখেছেন গল্পটা। তাহলে আমরা লিখব, উদ্ধৃতিটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এবারে বিবরণটা দেব। কি বিবরণ দেব? প্রশ্নটা যেটা করেছে সেটাই। প্রশ্নটা করেছে লেখকের বক্তব্য অনুসারে সেই পরিস্থিতির বিবরণ দাও। সেই পরিস্থিতির আমরা বিবরণ দেব। তাহলে উত্তরটা এরকম হবে। প্রথমে ওই লাইনটা লিখলাম কোথা থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা লিখব, পথ চলতি গল্পের কথক নিজের বুদ্ধি, ব্যক্তিত্ব এবং ভাষার জোরে দেহরাদুন এক্সপ্রেসে পাঠানদের সঙ্গে জায়গা করে নিয়ে সকলের সাথে ভাব বিনিময় করতে লাগেন। হঠাৎই তিনি পাঠানদের উদ্দেশ্য করে বলেন যে পস্তু ভাষার শ্রেষ্ঠ কবি খুসাল খাঁ খট্টকের বিখ্যাত গজল তারা কেউ জানে কিনা। একজন পাঠান এই কথা শুনে খুশি হন এবং সে আরো উৎসাহিত হয়ে সেই বিখ্যাত কবির গজল নানান অঙ্গভঙ্গিতে গাইতে লাগলেন। এই যে গান গাইতে শুরু করলেন, তার ফলে কি হলো? এই গান গাইতে লাগলেন। তারপর আমরা কি লিখব? তারপর আমরা লিখব, এই গান গাওয়ার সুবাদে তিনি সকলকে মাতিয়ে তোলেন এবং এইভাবে দেহরাদুন এক্সপ্রেসে সেই গাড়িখানাতে জাতি, ধর্ম, ভাষার বিভেদ ভুলে গিয়ে এক সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন যেন গড়ে উঠেছিল। এই হচ্ছে মোটামুটি এরকম করে লিখবে, একটু এটা বড় করেও লিখতে পারো। যাই হোক, মোটামুটি এরকম ব্যাপারটা। এরপর চলে আসছি পরের প্রশ্ন, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। ভাবনাটি কার? বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে। এইটা দেখো তোমরা, চড়ুই পাখি বলে যে কবিতাটা আছে আমাদের, একটি চড়ুই পাখি, সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। যাচ্ছি, দেখো, একটি চড়ুই পাখি। একটি চড়ুই পাখিতে তারাপদ রায় কবিতাটি লিখেছেন। দেখো এই লাইনটা, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। কোনগুলো আমাকে দেবে বিধাতা? চড়ুই চড়ুই এক ঘরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে, অর্থাৎ কবির ঘরেই বাসা বাঁধছে। অন্ধকারে ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যে সেও ফেরে, এবারে খড়কুটো বাড়ির ধান, ছড়ায় শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টি দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দৌড়, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। কবির মনে এই চিন্তাভাবনাটা হয়েছে যে চড়ুই পাখি যেন অনেক বুঝে সুঝেই তার ঘরে যেন বাসা বেঁধেছে। সেই চড়ুই পাখি যেন ভবিষ্যৎ দ্রষ্টা, সে যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং সেই ভবিষ্যৎ দ্রষ্টা বুঝতে পারছে যেন যে কবির যখন ইহলোক ত্যাগ করবেন তখন এই ঘরের যাবতীয় সামগ্রী তারই হবে এবং এর জন্য যা কিছু ব্যবস্থা বিধাতা কিন্তু করেই রেখেছেন। এখানে দেখো এই স্ট্যাঞ্জার মধ্যে মূল বক্তব্য কিন্তু এটা। এরপর আমরা বুঝবো প্রশ্নটা কি চেয়েছে। প্রশ্নটা বলেছে ভাবনাটি কার। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ফার্স্ট যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে আর কে লিখেছে। তাহলে আমরা লিখব লাইনটি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে নেওয়া। একটি চড়ুই পাখি সিঙ্গেল করে শুনে রাখবে, চড়ুই পাখি থেকে নেওয়া। সবসময় এই জিনিসটা করতে হবে, বারবার বলে যাচ্ছি। এবং উত্তর লিখবো এবার।
উত্তর লেখার ক্ষেত্রে পরের যে প্রশ্নটা যেটা বলেছে সেটা দেখব। পরের প্রশ্ন রয়েছে যে ভাবনাটি কার, তাহলে আমরা লিখব ভাবনাটি একটি চড়ুই পাখির, নিজেরাই জানি এটা। এরপর দেখো বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে। দেখো চড়ুই পাখি কবিতাতে আমরা কি দেখতে পাই, বিধাতা তাকে কি কি দেবেন। তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফে লিখব, আমরা লিখতে শুরু করছি। চড়ুই পাখি কবির চোখে যেন এক ভবিষ্যৎ দ্রষ্টা, সে যেন ভবিষ্যৎ দেখতে পায়। কবির মনে হয়েছে যে সেই চড়ুই পাখিটি অনেক বুঝে সুঝেই যেন তার ঘরেতে বাসা বাঁধছে। পাখিটি দূরদৃষ্টি সম্পন্ন হওয়াতে সে যেন বুঝতে পেরেছে যে কবির ইহলোক ত্যাগ করার পর এই ঘরের আনাচে কানাচেতে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ জানলা, দোর, টেবিলের ফুলদানি, বই খাতা, সমস্ত কিছুই যেন তার হবে। আর দাঁড়িয়ে দিয়ে আর এই চিন্তাধারা বা এই চিন্তা লিখতে পারি, দাঁড়িয়ে দেওয়ার পর লিখব কবি তার দার্শনিক সুলভ দৃষ্টি দিয়ে ওই চড়ুই পাখির মননের যেন হদিশ পেয়েছেন। ব্যাস এইটুকু লিখলেই আমাদের হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এরপর চলে আসছি, দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে যে দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। সম্ভাষণ। এখন দল বিশ্লেষণ তোমরা জানো, মুক্ত দল আর রুদ্ধ দল। তাহলে সম্ভাষণ যেটা আছে সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি সেটা প্রথমে বুঝতে হবে। সম্ভাষণকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? প্রথমে সম দন্তেস্ব ম যুক্ত ভা যুক্ত মূর্ধন্যস্ব মূর্ধন্য, বানানগুলো সব ঠিক করে লিখবে। সম যুক্ত ভা যুক্ত মূর্ধন্যস্ব মূর্ধন্য। সমে আমরা কি পাচ্ছি? সমে দেখো দন্তেশ্বর মা দুটো রুদ্ধ দল পাচ্ছি, আর ভায়েতে কি পাচ্ছি? দন্তেস্ব মা সম একটা রুদ্ধ দল পাচ্ছি, আবার মূর্ধন্যস্ব মূর্ধন্য আরও একটা রুদ্ধ দল পাচ্ছি। আর ভাটা কি? ভা একটা মাত্র শব্দ, লেটার, তাহলে এটা একটা মুক্ত দল। তাহলে মোট কটা রুদ্ধ দল? দুটো রুদ্ধ দল ও একটি মুক্ত দল। তাহলে আমরা কিরমভাবে লিখবো? যেরকম বললাম, সম্ভাষণ সমান সম যুক্ত ভা যুক্ত সন দিয়ে লিখবো দুটি রুদ্ধ দল ও একটি মুক্ত দল। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে যে উঠন্তি মূল পত্তনে চেনা যায় প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। প্রথমে জানতে হবে যে উঠন্তি মূল পত্তনে চেনা যায় এই যে প্রবাদটি, তার অর্থ কি। তাহলে সেই অর্থটা প্রথমে লিখব। অর্থটা হচ্ছে যে শুরু দেখে শেষ চেনা। অর্থ হচ্ছে শুরু দেখে শেষ চেনা। আমরা এরকম দেখি যে কোনো একটা কাজ আমি করতে দিলাম কাউকে, সে যদি কাজটা প্রথমেই একটুখানি গন্ডগোল করে শুরু করে, তাহলে তখনই তাকে আমরা বলতে পারি যে এই প্রবাদটা তার জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি এই প্রবাদটা লিখতে পারি? আমরা এরকম বাক্য রচনাটা করতে পারি।
তুমি কাজটি শুরু না করতে করতেই সব তালগোল পাকিয়ে দিলে। একেই বলে উঠন্তি মূল পত্তনে চেনা যায়। তাহলে মোটামুটি এইগুলো তোমরা লিখবে। বাংলাটা মোটামুটি বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করছি। এরপর আমরা দেখব ইংলিশের কি দিয়েছে। ইংলিশ পার্ট 1 খুবই সহজ দিয়েছে। দেখো এখানে বলেছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ, উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। অ্যান্সারটাও দিয়ে দিচ্ছে উই শ্যাল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম সেটা হচ্ছে, বলছি তোমাদের দ্বারা আগে আমি একটু সেটিং করে নিই। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম সেটা হচ্ছে, আমরা জানি যে শ্যাল বি বা উইল বি আর ভার্বের শেষে আইএনজি হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে ভবিষ্যতে কোনো কাজ চলবে এরকম যখন বোঝাবে তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্টটা বসাবো, তারপর আমরা বসাবো শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপর বসাবো বি, আর তারপরে ভার্বটা বসাবো, আর তার সাথে আইএনজি লিখবো, আর তারপর বাকি যা আছে সেটা জয়েন থাকবে, বাকি রেস্ট, বাকি যে অংশটা রয়েছে সেটা থাকবে। তাহলে এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সেন্টেন্স গঠনের। এখানে দেখো লক্ষ্য করো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আর একটা জিনিস আমাদের জানতে হবে যে শ্যাল কোথায় বসে আর উইল কোথায় বসে। শ্যাল এবং উইল এগুলো আমি তোমাদের আগেও বলেছি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে। ফার্স্ট পার্সন বলতে আই আর উই যদি থাকে তাহলে আমরা কোনটা বসাবো? তখন আমরা বসাবো শ্যাল। তখন আমরা শ্যাল বসাবো। আর বাকি সবাইকার ক্ষেত্রে কি বসাবো? বাকি সবাইকার ক্ষেত্রে কিন্তু বসাবো উইল। বাকি যদি অন্য কিছু থাকে তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো? উইল। ঠিক আছে, তাহলে শ্যাল কোথায় বসে আর উইল কোথায় বসে বুঝে গেলাম। এখানে দেখো প্রথম যে উদাহরণটা দিয়েছে উই শ্যাল ক্যাচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন, এখানে দেখো প্রথমে উই বসিয়েছে অর্থাৎ সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইলের মধ্যে কি বসবে? উই এর ক্ষেত্রে কি বসবে? শ্যাল আমরা বলেই দিয়েছি। তাহলে উই এর ক্ষেত্রে শ্যাল বসেছে, শ্যালের পর কি বসবে? শ্যাল অথবা উইলের বসলো, শ্যাল বসলো, তারপর বি, তারপর ভার্ব বসলো ওয়াচ, দেখো ওয়াচ ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর তারপর রেস্ট পার্টটা যেটা রয়েছে মানে বাকি অংশ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তাহলে উই এর ক্ষেত্রে এখানে শ্যাল বসলো। কিন্তু এখানে দেখো প্রশ্ন হচ্ছে দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তাহলে এখানে দেখো দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। স্টুডেন্টস আই আর উই এর মধ্যে পড়ছে না, তাহলে তার ক্ষেত্রে কি বসা উচিত? যা বসার সেটাই রয়েছে, দেখো উইলই আছে। তাহলে খালি আমরা কি করব? স্টুডেন্টস উইল, এইখানটাতে আমরা কি লিখব? উইল। এরপর বি বসবে নিশ্চয়ই উইলের পর, তাহলে বি লিখব। বি লেখার পর এই সাউটটা কি হয়ে যাবে? সাউটটা কেটে দিলাম, সাউটটা হয়ে যাবে
শাউটিং, SHOUTING. Now the students will be shouting when the teacher comes. এটা হয়ে গেল। ঠিক পরেরটাও তাই, দ্য গার্লস, এই একই জিনিস হবে, ডান্সটা কেটে যাবে, উইলটা হয়ে গেল, তাহলে উইল বি ডান্সিং, will be dancing on the stage in the evening. Mother will work, তাহলে mother ওয়ার্কটা কেটে গেল, will be working, mother will be working, এটা যে mother will be working in her office, তাই ওয়ার্কের সঙ্গে আইন যুক্ত হয়ে যাবে। কিন্তু যদি আই থাকতো তাহলে কি হতো, আই শ্যাল বি ওয়ার্কিং হতো, কারণ আই আর উই এর ক্ষেত্রে আমরা বলেই দিয়েছিলাম যে সেগুলোর ক্ষেত্রে কিন্তু শ্যাল বসে। তাহলে এটা মোটামুটি হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলো অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। অ্যান্টোনিম লিখতে বলেছে। অ্যান্টোনিম হয় বিপরীত শব্দ। দেখো সাম ক্লোথস ওয়্যার ড্যাম্প, তাহলে ক্লোথস ওয়্যার ড্যাম্প, ড্যাম্প মানে হচ্ছে ভিজে, ভিজের অপোজিট কি হবে, আমরা লিখবো ড্রাই। ওয়্যার ড্রাই ওয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড, তাহলে এই পুরো সেন্টেন্সটাই লিখবো, কিন্তু খালি ড্যাম্পটাকে কেটে দিয়ে আমরা ড্রাই লিখবো। আবার দ্য লিভস অফ দি ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি, ডার্টি মানে নোংরা, অপরিষ্কার, ডার্টির অপোজিট কি হবে, ক্লিন, তাই না? তাহলে আমরা লিখবো দ্য লিভস অফ দি ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন, ডার্টিটা কেটে গেল। দ্য চিলড্রেন ওয়্যার হ্যাপি, হ্যাপিটা কেটে যাবে, হ্যাপির তলায় আন্ডারলাইন, তার অপোজিট লিখতে হবে। হ্যাপির অপোজিট কি, স্যাড হতে পারে, স্যাড হতে পারে। দ্য চিলড্রেন ওয়্যার স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার, পুরো লাইনটা লিখবো, খালি হ্যাপিটা থাকবে না। এবার অ্যাক্টিভিটি 3টা দেখো। তনিমা বাইজ এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট, এটা করতে বলেছে অ্যাড সাফিক্সেবল সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে তনিমা বাইজ এ, তাহলে আমাকে সাফিক্স প্রিফিক্স বলতে, প্রিফিক্স বলতে ওয়ার্ডের আগে যেটা বসবে সেটাকে কিছু অংশ সেটাকে প্রিফিক্স বলবো, আর সাফিক্স হচ্ছে ওয়ার্ডের পরে যেটা বসবে সেটাকে সাফিক্স বলবো। তো ওয়ার্ড কি দেওয়া রয়েছে দেখো, ফ্যাশন দেওয়া আছে আর পসিবল দেওয়া রয়েছে। তাহলে প্রথমে দেখো তনিমা বাইজে, পসিবল ব্যাগ তো হবে না, মানে ফ্যাশন হতে পারে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফ্যাশন, দেখো দেখো ফ্যাশন, ফ্যাশন হলো, এর সাথে আমি সাফিক্স যোগ করছি, মানে লাস্টে এ বি এল ই যোগ করে দিচ্ছি, ফ্যাশনেবল, ফ্যাশনেবল, এ বি এল ই। আমার হ্যান্ডরাইটিংটা এখানে বুঝতে পারবে না ভালো করে, আমি যেটা বলছি সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এরপর দেখো ইট ওয়াজ, এবারে পসিবল আছে, এর আগে পসিবলটা তো লিখেই দিলাম, পসিবলটা তো বসছেই, কিন্তু তার আগে আমরা একটা ইম বসিয়ে দিচ্ছি, তাহলে এটা প্রিফিক্স হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ইম্পসিবল। পসিবলের আগে একটা প্রিফিক্স বসিয়ে দিচ্ছি এম, তাহলে ইট ওয়াজ ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। ঠিক আছে, মোটামুটি এইগুলো রয়েছে, এইগুলো তোমরা দেখে নেবে। বাংলার ইংরেজিটা আজকে করে দিলাম, আবার বাকি যেগুলো আছে সেই অ্যাক্টিভিটি টাস্কগুলোও করাবো। আপাতত এইটুকুই রইল, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে।